ব্রেকিং নিউজ, পদত্যাগ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যার, আপনাদেরকে 6 ঘন্টা সময় দিলাম। আমরা ছাত্ররা 35-এর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমরা এখনো নাগরিক হয়ে উঠি নাই। এই রাষ্ট্রের যে সংকট, নাগরিক না থাকার কারণে যেটা হচ্ছে যে একটা ভূখণ্ড পাওয়ার পরেও এই ভূখণ্ডটা রাষ্ট্র হতে পারছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস রে আর মায়া দেওয়া লাভ নেই, এবারে গেলেই বেঁচে যাই। স্বাধীনতার পরে এখন পর্যন্ত এরম অরাজকতা ভাই দেখিনি। শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা নিয়েছিল, বাকশাল কায়েম করছিল, দেশে খুনাখুনি হয়েছিল, রাজাকার বাহিনী গঠন করছিল, কিন্তু এরপরও জানতাম যে দেশ চালাইতেছে শেখ মুজিবুর রহমান। জানিয়েছে ইলেকশনে একটা হবে, এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের জন্য একটা প্রধান দাবি ছিল গণতন্ত্র প্লাস গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকারকে নির্বাচন করা। মূল কথা বা মোটা দাগে আমরা বলতে পারি নির্বাচন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরাত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। আপনারা জানেন ইতিমধ্যে স্বৈরাচার খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপরে দেশের নানান বিষয়ে নানানভাবে আলোচনা সমালোচনা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে একের পর এক আন্দোলন থেকে শুরু করে বিভিন্নভাবে সমালোচনার মুখোমুখি হয়ে আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সাম্প্রতিক সময়ে আমার দেশ পত্রিকার জনপ্রিয় সাংবাদিক মাহমুদুর রহমানকে দেশে ফেরার পরে তাকে ইতিমধ্যে জেলে পাঠানোকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করতেছেন। এদিকে আরেকটা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড়া, সেটা হচ্ছে যে সরকারি চাকরির বয়স সীমা যাতে 35 করা হয় সেটার জন্য ইতিমধ্যে রাস্তাঘাটে শুরু করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আন্দোলন গড়ে তুলেছে বিভিন্ন জন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন নানানভাবে আলোচনা সমালোচনা হচ্ছেন, বাধ্য হয়েই খুবই শিগগিরই নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা একটু বিস্তারিত ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে ভিডিওটি সবাই ব্রেকিং নিউজ, পদত্যাগ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যার, আপনাদেরকে 6 ঘন্টা সময় দিলাম। আমরা ছাত্ররা 35-এর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমরা এখনো নাগরিক হয়ে উঠি নাই। এই রাষ্ট্রের যে সংকট, নাগরিক না থাকার কারণে যেটা হচ্ছে যে একটা ভূখণ্ড পাওয়ার পরেও এই ভূখণ্ডটা রাষ্ট্র হতে পারছে না, সে রাষ্ট্র হয়ে ওঠে নাই। তো আপনি যতদিন পর্যন্ত দেশের মানুষ নিজেদেরকে নাগরিক মনে না করবে এবং অ্যাকর্ডিংলি আচার আচরণ না করবে, অতদিন পর্যন্ত কনস্টিটিউশনে যাই লেখা থাক এটা কেউ মানবে না। এটা মানানো সম্ভব না। এটা মানানোর জন্য কালচার দরকার, পলিটিক্যাল কালচার ডেভেলপ করতে হবে। সেই জায়গাটাতে আমাদের ঘাটতি থেকে যাবে। তো আমি মনে করি যে সেই জায়গাটা অ্যাড্রেস না করে শুধুমাত্র কনস্টিটিউশনের আলোচনাটা সফল হবে না আর কি। একটা এক্সাম্পল দেই, বাংলাদেশে দেখবেন যে নির্বাচনটাকে যখন গণমাধ্যম লেখে বেশ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, নির্বাচন সম্পন্ন হয়েছে, এরকম একটা কথা বলে। প্রশ্ন হচ্ছে ভোট, রাজনীতি, নির্বাচন এইটা কি উৎসব হইতে পারে? ইটস এ সিরিয়াস বিজনেস, কাম অন। এটাকে একটা ফেস্টিভ মুডে হওয়া সম্ভব? আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি, ইন্টারন্যাশনাল পলিটিক্স ফলো করছি গত 25 বছর থেকে, আমি কোনোদিন দেখি না ইউরোপের ইলেকশনের ব্যাপারে বলা হয়েছে দ্য ইলেকশন ওয়াজ হেল্ড ইন এ ব্রিলিয়ান্ট ফেস্টিভ মুড অ্যান্ড সো ফোর্থ। এটা বলা হয় নাই কখনো। অর্থাৎ নির্বাচন, রাষ্ট্র, রাজনীতি, ভোট এটা উৎসবের বিষয় না। তাহলে উৎসব এখানে কেন হয়? তাহলে ঢোল তবলা বাজায় কনসার্ট
ডক্টর মোহাম্মদ ইউনূস রে আর মায়াতে লাভ নাই, এবারে গেলেই বেঁচে যাই। স্বাধীনতার পরে এখন পর্যন্ত এরম অরাজকতা ভাই দেখিনি। শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা নিছিল, বাকশাল কায়েম করছিল, দেশে খুনাখুনি হয়েছিল, রাজাকার বাহিনী গঠন করছিল, কিন্তু এরপরও জানতাম যে দেশ চালাইতেছে শেখ মুজিবুর রহমান। এখন দেশ চালায় কেনা? ওয়াকার নাম হলে তো মনে বিদেশি মিস্টার ওয়াকার, মিস্টার বেকার, এরম মনে হয় হে দেশ চালায়। হে তো 18 মাস পর্যন্ত সাপোর্ট দিব গেছে, এরপর সাপোর্ট না দিলে কি হইব? মানে আসল ক্ষমতাটা তো এর হাতে। নাকি দেশ চালায় ডক্টর ইউনূস, যে পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন? যদি সামসামির বিশ্ব চ্যাম্পিয়ন থাকতো, সামসামি কি এবং কত প্রকার, বিভিন্ন রাজা গো সামসামি, পশ্চিমা রাজা গো সামসামি, উনি হলো ওয়ার্ল্ডের নাম্বার 1। হ্যাঁ, নাকি দেশটা চালায় ওই সমন্বয়কারীরা একজন আরেকজন আবার গাইডলাইন শুরু করে দিছে। হে মাস্টার মাইন্ড, নামি মাস্টার মাইন্ড, সব মাস্টার মাইন্ড। কে যে মাস্টার মাইন্ড? হেরা মাস্টার মাইন্ড। তাহলে তখন এই কোটা আন্দোলন তাহলে অনৈতিক ছিল, তোরা সরকার ফালাইতে চাইছিলি। সরকার ফালাইতে গিয়া তোরা কি প্ল্যান করছিলি? মানুষ মরবো, মানুষ কিমা বানাবি, মানুষে অরাজকতা হইব, হ্যাঁ, সংখ্যালঘু পিটাবি, তারপরে যারা মাজার করবো হেগরে পিটাবি, ভাঙবি, এগুলো মাস্টার মাইন্ড। তারপরে মাস্টার মাইন্ড অরাজকতা চলন যাব, পরে মানুষ করবো যে কাম নাই, আর্মি লয় ক্ষমতায়, মিস্টার ওয়াকার ক্ষমতায় নিয়ে এসো। এটাই মাস্টার মাইন্ড নাকি? আসল মতলবটা কোন জায়গায়? তো এই মাস্টার মাইন্ডকে জ্বালায় তো বাঁচতেছি না। তাহলে দেশটা চালাইতেছে কেনা? ডক্টর ইউনূসের মন্ত্রিসভা উপদেষ্টা গুলি দিয়ে যেই ভরাইছে, প্রত্যেকটা অথর্ব এক গাদার কান চালে। পৃথিবীতে এর চেয়ে বড় কান আছে বলে আমি মনে করি না। এই গাদার কান দেশ চালায়, দেশের অর্থনীতি চালায়, ব্যাংকিং খাত চালায়। হ্যাঁ, এই জামাতিকেও ঢুকাইছে এবারে, খুব ভালো চালাইতেছে। নাকি আসিফ নজরুল, এর নাম তো মোহাম্মদ নজরুল ইসলাম, হেন একটা ফেক, এ চালায় দেশ। মানে ডক্টর ইউনূস কোন দিন ডাইনে মাটি বামা মাটি নিচে মাটির বিছানা হয়ে যাবো আল্লাহর কাছে, পরে ফালাতে হয়ে যাবো মিস্টার ওয়াকার না মিস্টার আসিফ, কে জানে কারোর ফালাতে হয়ে যাবো। তারপরে কয়টা আছে, মানে কাশি দিলে প্রতিদিন পেশাব করে প্যান্টে, এত বইরা। আর লিডাররা একটা জিনিস বলেছেন যে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে, যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে, তাকে তারা ফুল সমর্থন জানিয়েছে। ইলেকশনে একটা হবে, এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। শেখ হাসিনার সরকারের পতনের জন্য একটা প্রধান দাবি ছিল গণতন্ত্র প্লাস গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকারকে নির্বাচন করা। মূল কথা বা মোটা দাগে আমরা বলতে পারি নির্বাচন। ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছেন প্রায় 2 মাস হয়ে গেছে। এর মাঝখানে গেল 3 দিন বা 4 দিন আগে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি সেনা অধিনায়ক আছেন বা সেনা প্রধান আছেন, জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনারা বলছিলেন যে 18 মাসের মধ্যে মোটামুটি সেনাবাহিনী এই সরকারকে নির্বাচন করার জন্য একটা টাইম ফ্রেম দিয়েছে, বা সামহাও তারা প্রেশার ক্রিয়েট করবে যেন 18 মাসের মধ্যে নির্বাচন হয়। এই 18 মাস সময় শব্দটা সামনে আসার পরে বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও মনে করছেন এই সময়টা লম্বা, এর চেয়ে আরেকটু কিছু কম সময় নির্বাচনটা যেন হয়ে যায়। এই যখন পরিস্থিতি, দেশের মানুষ যখন 18 মাসের টার্গেটে হাঁটছিল, তখনই আমাদের ডক্টর ইউনূস সাহেবের প্রধান যিনি প্রেস উপদেষ্টা আছেন শফিকুল ইসলাম, তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে এই মুহূর্তে নির্বাচনের জন্য অপেক্ষমান যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য অনেকটা দুঃসংবাদই আমরা বলতে পারি। তবে এখানে একটা টুইস্ট হতে পারে, ধরে নিতে পারি 18 মাসের আগেও নির্বাচনটা হতে পারে। আবার বৈষম্য বিরোধী আন্দোলন যারা সমন্বয়করা আছেন, ডক্টর ইউনূস বারবার বলছিলেন জাতিসংঘে গিয়েও যে তাকে নিয়োগ করেছে এই সমন্বয়করা, সেই সমন্বয়কদের যে টাইম ফ্রেম ছিল, ডক্টর ইউনূসের সরকারটা হবে মিনিমাম 3 বছর থেকে 6 বছর। আজকে আমাদের উপদেষ্টার যিনি প্রেস উইং আছেন, মানে যিনি বক্তব্য দেন, শফিক ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যে পার্ট 2 যেটা মানে 3 থেকে 6 বছর, সেদিকেই হয়তোবা যেতে পারে সরকার। কারণ নির্বাচন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্য, সেটা একান্তই তার নিজস্ব মতামত বলে দাবি করেছেন আমাদের প্রেসের যিনি উপদেষ্টা আছেন বা সচিব সাহেব আছেন। ভিডিওর প্রথম অংশে আপনারা যে জিনিসগুলো শুনেছেন, এখানে একটা সার্বিক আলোচনা ছিল। জাতিসংঘ সফর শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস
প্রেসের সম্মুখে আসবেন, বিভিন্ন ধরনের বক্তব্য দিবেন, এই অপেক্ষায় আপনার অপেক্ষমান ছিল আমাদের সাংবাদিকরা। তো বেশ কয়েক দফা সময়টা পেছানোর পর ফাইনালি বলা হলো যে ডক্টর ইউনূস সংবাদপত্রের মুখোমুখি হবেন না। তো তার যিনি প্রেস উপদেষ্টা আছেন, যিনি মানে তার পক্ষ হয়ে কথা বলেন, তো তিনি সামনে আসছেন। তিনি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আনছেন। নাম্বার 1 হচ্ছে সেনাপ্রধানের বক্তব্যটা একান্তই তার ব্যক্তিগত, এটা মানে কোনো রকম সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এরকম বিবৃতির বিষয়টা তারা মানছেন না। তো এখন এটা থেকে এক ধরনের মতবিরোধ দেখা যাচ্ছে না, যে সেনাপ্রধানের যে সিদ্ধান্ত বা তার যেই পরিকল্পনা বা মেন্টালিটি সেনাবাহিনীকে মাঠে নিয়ে, আর অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত বা চিন্তা ভাবনা, দুইটা কিন্তু আলাদা। কেন আলাদা আমি বলছি, শফিকুল ইসলাম বা ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে যে বক্তব্যটা আসছে, নির্বাচনের আগে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে, জনগণ যখন চায় তখনই নির্বাচন হবে। তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণ কারা? আওয়ামী জনগণ, বিএনপি জনগণ, জামাতি জনগণ, চরমনাই জনগণ, হেফাজতি জনগণ, অথবা বাকি যে দলগুলো আছে ছোটখাটো তারা জনগণ, আবার হিন্দু বন্ধু যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন দলগুলোর মধ্যেই কানেক্ট হয়ে আছেন। তাহলে কোন জনগণ যখন চাইবে তখন নির্বাচন হবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। আরও গুরুত্বপূর্ণ অংশ এখানে আমাদের শফিক ভাই যেটা বললেন, যে জাতিসংঘ সফরে ডক্টর ইউনূস সাহেব যখন গেলেন, সেখানে বিশ্ব নেতারা তাকে নির্বাচন সম্পর্কে কোনো প্রশ্ন করেনি। তারা শুধু এটা বলছে টাকা পয়সা বিভিন্ন দিক দিয়ে তারা সহযোগিতা করবে, অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের শতভাগ সমর্থন রয়েছে। কেন? যেন সংস্কার প্রক্রিয়াটা কমপ্লিট হয়। এখন যে সংস্কার, এই সংস্কার নিয়ে অলরেডি 6টা কমিশন গঠন করা হয়েছে। আমাদের এই কি বলছে প্রেস যিনি ব্রিফিং করেছেন শফিক ভাই, তিনি বলছিলেন যে 6টা উপদেষ্টা পরিষদে আর 6জন ব্যক্তিকে 6টা পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেইখানে নানান গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হবে। সেই সংস্কারগুলো শেষে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে, তারপরে নির্বাচন। এই নিয়ে বর্তমানে ইউনূস সরকারের উপর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের কোনো চাপ নেই। সরাসরি তিনি কিন্তু এই কথাটা বলছেন, ভিডিওর প্রথমেই শুনছেন। নাম্বার 2 হচ্ছে জনগণ যখন চাইবে, আর এখানে নির্ধারিত যে টাইম ফ্রেম তিনি বলছিলেন 12 মাস 16 মাস বা এই সময়টময় আসলে এখানে নির্ধারিত না, সংস্কার প্রক্রিয়া শেষ করার পরে নির্বাচন হবে। তো এখান থেকে যে প্রশ্নটা আসছে, তাহলে আসলেই বাংলাদেশের নির্বাচন কবে হবে? তা আপনারা যারা আছেন, আমি জনগণকে দেখতে চাই যে এই মুহূর্তে কারা। আওয়ামী লীগ তো যারা আছে 100% এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারকে তারা চাইবে লম্বা সময় থাকতে, বাট আপনি অন্য দলের একজন কর্মী হিসাবে বা সমর্থক হিসাবে বা আমজনতা হিসাবে কি মনে করেন যে এই মুহূর্তে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য, এটা জাতি হিসাবে সবাই গ্রহণ করে নিয়েছে, আবার 2 দিন বা 4 দিন পরে আমাদের যিনি প্রেসে আছেন প্রধান উপদেষ্টার, তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা তো পাল্টাপাল্টি একটা বক্তব্য হয়ে গেল। মানে এক পিঠ আরেক পিঠে আমার কাছে মনে হচ্ছে বক্তব্যটা আসছে। এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে যে আসলে কার বক্তব্যটাকে সঠিক ধরে নিব আমরা। তো সেই ক্ষেত্রে যিনি সরকারে আছেন তাদের বক্তব্যকে আমরা ধরে নিতে হবে গুরুত্বপূর্ণ। তো আপনি কি মনে করছেন ডক্টর ইউনূসের সরকার আসলে কতদিন থাকা দরকার, বা এই সংস্কার প্রক্রিয়ার শতভাগ সংস্কারে কি অন্তর্বর্তী সরকারের করা উচিত নাকি মিনিমাম লেভেলে? কারণ বিএনপি বা অন্যান্য দলগুলো বলছেন যে শতভাগ সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা করতে গেলে লম্বা সময় এই যে অন্তর্বর্তী সরকার তাদেরকে মাঠে থাকতে হবে বা ক্ষমতায় থাকতে হবে। সবকিছু মিলিয়ে আস্তে আস্তে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে মানুষের যেই টার্গেটটা ছিল, তো সেই টার্গেটে যারা রাজনৈতিক দলের কর্মী তারা আস্তে আস্তে অসহিষ্ণু হয়ে উঠছেন। আবার জনগণের একাংশ মনে করছেন যে ভাই দরকার নাই, ওই আবার আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলা এগুলাই শুরু করবে। সুতরাং অন্তর্বর্তী সরকারের উচিত এমন এমন সিস্টেম করে যাওয়া, এমন এমন আইন তৈরি করে যাওয়া যেগুলো রাজনৈতিক দলের পক্ষে না, জনগণের পক্ষে আসলে ভবিষ্যতে সুফল হবে বা পজিটিভ ভূমিকা পালন করবে। এখন আপনি কি মনে করেন, কার উপরে আস্থা, যে রাজনৈতিক সরকার এসে ভালো কিছু করবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই 3 বছর লাগুক 5 বছর লাগুক থাইকা এগুলো করে যাক? তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটিতে এখনো হতো আছেন, নতুন থাকার দরকার, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অতি দ্রুত আমাদেরকে 1 লাখ সাবস্ক্রাইবার এটা মাইল ফলক অতিক্রম করার সুযোগ দিবেন। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।